আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম মিরি কাস্টেলের আরেকটি বিশেষ ব্লগে। এই যে আমরা এখন লাউঞ্জে বসে আছি, এটাই আমাদের ফ্লাইট সৌদি এয়ারলাইন্সের। ইউএসএ থেকে আমরা যাচ্ছি জেদ্দা এয়ারপোর্টে। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেটা প্রতিটি মুসলিমের হৃদয়ের স্বপ্ন, আল্লাহর ঘর কাবা শরীফ। আমাদের ওমরার যাত্রা শুরু এখানে। হয়েছি তো এখন সৌদি এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট এন্ড সৌদি এয়ারলাইন্সে এই যে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি সালমন এন্ড সল্টেড ক্যারামেল তিরামিসু সালাদ এন্ড গ্লাস অফ জুস। ইউএসএ থেকে আমরা চিন্তা করলাম আমরা যাব জেদ্দাতে। জেদ্দায় গিয়ে আল্লাহর পবিত্র নগরী ঘুরে আসব। যাত্রার পুরো সময়টা আমরা ওমরা সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে দেখতে গিয়েছি। বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ওমরা সম্পর্কিত, ওমরার নিয়মকানুন সম্পর্কিত, এবং সেগুলো বিভিন্ন ভাষায় আছে, এমনকি বাংলা ভাষায়ও আছে। চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনি। এটাই কিন্তু আপনার ওমরা শুরু করার আগে সবকিছু আবার রিভাইজ করার সুযোগ। প্লেন অবতরণ করলো জেদ্দা এয়ারপোর্টে, আর এখান থেকেই শুরু হলো এক দারুণ অভিজ্ঞতা। হাই স্পিড ট্রেনে মক্কায় যাত্রা। জেদ্দা এয়ারপোর্ট থেকে সরাসরি হারামাইন হাই স্পিড ট্রেন স্টেশনে পৌঁছালাম। আপনার যদি আগে থেকেই এই ট্রেনের টিকিট কাটা থাকে, আপনি জাস্ট স্ক্যান করেই ট্রেনের স্টেশনের ওপরে উঠে যেতে পারবেন। হাই স্পিড ট্রেনে আপনারা চাইলে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় যেতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগে 1 ঘন্টা, এবং এই টিকিটের কস্টও কিন্তু খুব বেশি না, অনলি $35 পার পারসন। কিন্তু আপনারা যদি 5 জন হন তাহলে সেই ক্ষেত্রে রিকমেন্ডেড হলো ট্যাক্সিতে যাওয়া, কারণ অলমোস্ট আপনার কস্ট তখন কিছুটা বাঁচবে। আর যদি আপনি একা হন বা 2 জন হন, সেক্ষেত্রে ট্রেনে করে যাওয়াটাই ভালো। আর হারমিনের সার্ভিস খুব ভালো। আমরা মানে একদম অন টাইমে ট্রেন ছাড়ে ওরা। টিকিটের কস্টও আসলে মানে রিজনেবল। এবার বলে দেই কিভাবে আপনি হারামাইন ট্রেনের টিকিট কাটতে পারেন অনলাইনে। এই ট্রেনের টিকিট অনলাইনে কাটা খুবই সহজ। আপনি আপনার মোবাইলে HHR অ্যাপটি ডাউনলোড করে নিন এবং সেখানেই সবকিছু আপনার টাইম এবং তারিখ অনুযায়ী সিলেক্ট করে নিন। আপনি ট্রেনের সময় সিলেক্ট করলে আপনি কয়টা ব্যাগ নিতে পারবেন সেইটা এখানে আসবে। তারপরে ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব সহজেই পারচেস করে নিতে পারবেন এই অনলাইন টিকিট। এই যে আমরা এখন হাই স্পিড রেলওয়েতে বসেছি, যেটা মক্কা যায় সরাসরি এয়ারপোর্ট থেকে, জেদ্দা এয়ারপোর্ট থেকে এটা ছাড়ে। আধুনিক নকশা আর নিখুঁত ব্যবস্থাপনায় মুগ্ধ না হয়ে পারলাম না। ট্রেনে ওঠার পর আরামদায়ক সিট, বড় জানালা আর 300 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলার অভিজ্ঞতা সত্যি অসাধারণ, আর তাও সৌদি আরবে। এই টিকিটটা আমরা আগেই করে রেখেছিলাম, কারণ পরবর্তীতে দেখা যায় অনেক সময় স্টক আউট হয়ে যায়। সো আমাদের কিন্তু আমরা একটু দেরি করেই কেটেছি, এই কারণে আমাদের 34 রিয়াল করে পড়েছে। সো আপনি যদি একটু আগে কাটতে পারেন, আপনার কিন্তু 23 রিয়াল করে পার পারসন পড়বে এটা। অ্যান্ড এখন আমরা যাচ্ছি ইনশাল্লাহ মক্কায়। মক্কায় গিয়ে আমরা প্রথমে হোটেল চেক ইন করে আমরা তাওয়াফের জন্য বের হয়ে যাব। আর আপনি যদি কোনো কারণে ট্রেনের টিকিট বুক করতে না পারেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ট্যাক্সিতেও যেতে পারেন। ট্যাক্সিতে গেলে আপনার খরচ হবে হলো 250 থেকে 300 সৌদি রিয়াল। আপনাদের যদি বড় গ্রুপ হয়, লাইক 4 জনের গ্রুপ বা 5 জনের গ্রুপ যদি হয়, তাহলে আসলে ট্যাক্সিতে যাওয়াই ভালো, বড় ট্যাক্সিতে। আর তবে তো ট্যাক্সিতে একটু বেশি সময় লাগে, ট্যাক্সিতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আর ট্রেনের সময় লাগে মাত্র 1 ঘন্টা, যেহেতু হাই স্পিড ট্রেন 1 ঘন্টায় হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই ট্রেনের টিকিট কিন্তু আপনি অন স্পট পারচেজ করতে পারবেন কিনা সন্দেহ আছে। আগে থেকে টিকিট পারচেজ করে হয়তো রাখবেন। প্রাইস একটু বেড়ে যাবে, হয়তো পারবেন, প্রাইস বেড়ে যেতে পারে। যদিও আমরা এর আগে চায়নাতে 600 কিলোমিটার পার আওয়ার ট্রেনে চড়েছি, কিন্তু তারপরও এখানে এসে এটা সত্যিই খুব ভালো লাগলো। জানালা দিয়ে মরুভূমির বালি আর পাহাড়ের দৃশ্য যেন এক অন্যরকম সৌন্দর্য উপহার দিচ্ছিল। এবার স্টেশনে নেমে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হিলটন মক্কা কনভেনশন সেন্টার। ওমরায় আমরা কোনো প্যাকেজে যাইনি, সব কিছু আমরা নিজেরাই বুক করে নিয়েছিলাম। ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল, যাবতীয় যা কিছু ছিল। আর সবচেয়ে সুবিধার ব্যাপার হলো, এই মক্কা শরীফে এবং মদিনা শরীফে এত এত বাংলাদেশি আছে যে যে কোনো প্রয়োজনে আপনি কিন্তু চাইলে তাদের সাহায্য নিতে পারেন।
এটা হারাম শরীফ থেকে খুবই কাছে, সো আপনারা চাইলে এই হোটেলে বুক করতে পারেন। এছাড়া ক্লক টাওয়ারের আশেপাশে আরও অনেক হোটেল আছে, সো যেখানে আপনাদের কনভেনিয়েন্ট মনে হয় আপনারা সেখানেই বুক করে ফেলতে পারেন। তবে অবশ্যই খেয়াল করবেন খুব বেশি দূরে যেন না হয় হোটেল, তাহলে কিন্তু হেঁটে আসাটা হাজিদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে যাদের মা বাবাদের আপনারা ওমরায় পাঠান, একটু খেয়াল করে দেখবেন যে আপনারা হোটেলটা কোথায় সিলেক্ট করছেন কিংবা প্যাকেজের হোটেলটা কোন জায়গায় দিচ্ছে। গুগল ম্যাপসে দেখলেই হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কত দূর ওনাদের হেঁটে আসতে হচ্ছে। আমাদের রুম থেকে কিন্তু হারামের এক পাশের ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনি বলতে বলতে আর শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম কাবা শরীফের দিকে। দূর থেকে হারাম শরীফের মিনার চোখে পড়তেই এক অদ্ভুত আবেগ কাজ করলো। চোখ দিয়ে টলটল যেন পানি পড়ছে। এরকম আবেগ আর কখনো লাগেনি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। হাজরে আসওয়াদ থেকে শুরু করলাম আমাদের তাওয়াফ। মোট 7 বার এই কাবা প্রদক্ষিণ করতে হয়। প্রতিটি চক্কর শেষে রুকনে ইয়ামিনী এবং হাজরে আসওয়াদের মাঝে দোয়া পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। وأنا عبدك وابني عبدك এরপরে মাকামে ইব্রাহিমের পেছনে বা হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে হয়। সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পর্যন্ত আমরা 7 চক্কর শেষ করলাম। তারপর পুরুষদের সাধারণত মাথা মুন্ডন করতে হয় আর নারীরা চুলের সামান্য অংশ কেটে নেয়। চুল কাটা শেষে ওমরার সব ধাপ সম্পন্ন হয় এবং আপনি এহরাম থেকে মুক্ত হয়ে স্বাভাবিক পোশাক পরতে পারবেন। এই শহর, এই অভিজ্ঞতা সব মিলিয়ে সত্যি জীবনের সেরা জায়গাগুলোর একটি। দোয়া করবেন যেন আবার এই পবিত্র ভূমিতে আসার সুযোগ পাই। হলো হিল্টন মক্কা। তো এটা একদম মসজিদুল হারাম থেকে একদম কাছেই, এই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 2 মিনিট লাগে হেঁটে যেতে। ওমরা শেষ করে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়লাম মক্কার আশেপাশের দোকানগুলো ঘুরে দেখতে আর কিছু শপিং করে নিতে। এটা থেকে বের হলেই এই যে আমরা এখান দিয়ে অল্প একটু হেঁটেই 2-3 মিনিট হাঁটলেই হারাম শরীফে ঢুকে যাওয়া যায়। তবে এখানে প্রচুর বাংলাদেশি এবং আমি 2-1 জন বাংলাদেশি ছোট ছোট বাচ্চা পেলাম যারা ভিক্ষাও করছে। এই যে এরা বাংলাদেশি বাচ্চা, সিলেটের ভাষায় কথা বলছে ওরা, খুব সুন্দর বাংলাদেশি বাচ্চারা। হ্যাঁ, কিন্তু ওরা ভিক্ষা করছে, এটা দেখে খুব খারাপ লাগলো। আমরা আজকে এসে ওমরা পালন করেছি। ওমরা করতে আমাদের অনেক সময় লেগেছে, কারণ আজকে অনেক রাশ ছিল। আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে গেছে। হজের নিয়ম অনুযায়ী প্রথমে এসেই তাওয়াফ করতে হয়। উমরার আসলে 2টা ফরজ, একটা হলো ইহরাম পরা আর একটা হলো তাওয়াফ করা। বাকি যে কাজগুলো আছে উমরার সেগুলি হলো ওয়াজিব। লাইক আপনি সাফা মারওয়া পাহাড়ের মাঝে যে 7 বার আসা যাওয়া করবেন সেটা সুন্নাত। এটাকে বলে সাই, না সাই করা বলে। তারপরে হলো তাওয়াফের নামাজ পড়তে হয় 2 রাকাত, ওইটাও ওয়াজিব। তারপরে হলো মাথা মুন্ডন করতে হয়, ওইটাও ওয়াজিব। তবে মাথা মুন্ডন করার ব্যাপারে আপনি চাইলে ইচ্ছা করলে পুরো মাথা শেভ না করে 4 দিক থেকে সমান পরিমাণ চুল কেটে ফেললেও হয়, তবে পুরো চুল ফেলে দেওয়াই উত্তম। আর মেয়েদের ক্ষেত্রে সমানভাবে 1 ইঞ্চি পরিমাণ চুল ফেলে নিলেই হয়। এটা নিজেই করা যায়, তবে সাথে কাঁচি রাখবেন, নয়তো এটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে এখানে এসে আপনি কারো হেল্প নেওয়ার দরকার নেই। এখানে প্রচুর বাংলাদেশি আপনি পাবেন। আপনার কোনো কিছুতে যদি কোনো কনফিউশন থাকে আপনি দেখবেন আমাদের এখানে বাংলাদেশি প্রচুর লোকজন আছে। বেশিরভাগ বাংলাদেশি ভাইরাই এখানে আসলে ক্লিনিং যে কাজগুলি আছে, ক্লিনার, ওনারা আসলে এই কাজগুলি করেন। বাংলাদেশ থেকে এখানে কিন্তু দক্ষ শ্রমিক পাঠানোর অনেক সুযোগ আছে।
আমরা এখন চলে আসছি যে হারামের পাশে, আমরা একটু শপিং করবো এখন। এটা হলো আমরা এই হোটেলটা বুক করতে চাইছিলাম, মনে আছে মনিকা? এই যে এই হোটেলটা বুক করতে চাইছিলাম আমরা। এটার নাম যেন কি ছিল, ভুলে গেছি। জাবেল ওমর না? এই হোটেলটা আমরা আসলে বুক করতে চাইছিলাম, কিন্তু এটা খুব রুমগুলি অত বেশি ভালো না, আমাদের কাছে ভালো লাগেনি, তাই জন্য আমরা আসলে হিলটন বুক করেছি পরে। এই যে হিলটন পাশে, ওই যে হিলটন দেখা যাচ্ছে। এখানে অনেক কিছু আছে, KFC আছে, প্রচুর খাবার দাবারের অপশন আছে, এবং সৌদি আরব হলো ভ্যালু ফর মানি। মানে আসলে মানে আপনি এখানে ঠকবেন না খাবার দাবার খেয়ে। আমরা বেশ ভালো মানের একটা শেকস নিলাম, এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়ার সুযোগ হয়নি বেশি কিছু। দেখলাম যে বাংলাদেশি টাকায় 300 টাকার মতো দাম পড়ে। এখানে কিন্তু ক্যারিফোর আছে, আর এখানে প্রচুর শপস আছে। বিশেষ করে আপনারা যদি খেজুর টেজুর এসব জিনিসপত্র কিনতে চান তাহলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আমি জানি না দাম কেমন, 115 সৌদি রিয়াল 1 কিলো। দিস ইজ দ্য প্রাইস ফর 1 কিলো ব্রাদার। 1 কিলো 1 কেজির দাম 115 সৌদি রিয়াল। তার মানে হলো কত টাকা পড়ে আমি জানি না, 4 16 400 450 500 এরকম করে প্রতি কেজি। কিন্তু খেজুরের মান খুবই ভালো এবং একদম জুসি খেজুর। আমাদের দেশে যে খেজুর পাওয়া যায় সেই খেজুরগুলি আসলে একদম ড্রাই হয়ে থাকে, বাট এখানকার খেজুরগুলো খুবই জুসি মনে হচ্ছে দেখে। আমি তো এটা একটা নিয়ে যাওয়ার সময়, I don't know what it is, but I will take this one. ওমরা শেষ করে আজকে আমরা মক্কার দোকানগুলো ঘুরছি। তাসবি, জমজমের পানির বোতল আর কিছু চকলেট আমরা ঢাকার উদ্দেশ্যে কিনে নিলাম। দোকানগুলোর ভেতরে ঢুকলেই চোখে পড়ে ছোট ছোট তসবি, জায়নামাজ, জমজমের পানির বোতল, কাবার ক্যালিগ্রাফি। SIM card how much? कितने दिन के लिए आप? 2 days? 2 days. 2 डेज के लिए नहीं है, 14 दिन के लिए होता है। How much? Minimum? 14 दिन के लिए वो 35 रियल वाला भी है, 5 GB 60 मिनट कॉल इंटरनेशनल लोकल। Oh, it's all same price like airport, so you can buy it from the airport or from here as well. $35 এবং এটাই হলো সৌদি আরবের খুব বিখ্যাত আলবাইক। এই যে আমরা এখন চলে আসছি আলবাইকে। আলবাইক ইজ লাইক ম্যাকডোনাল্ডস সৌদি আরবের, জাঙ্ক ফুডের জন্য ভালো। 23 রিয়ালে বহুত কিছু দেয়। এই যে আমাদের রেমিটেন্সের চাকা সচল রাখেন যে ভাইরা, ওনারা সবাই এখানে কাজ করেন আসলে। তবে ইউরোপের তুলনায় এখানে কিন্তু অত হার্ড ওয়ার্ক না, মানে আমার মনে হয় আর কি। ইউরোপে যেভাবে বরফ পরিষ্কার করতে হয় অথবা যেরকম প্রতিকূল ওয়েদারে কাজ করতে হয়, এখানে কিন্তু সেই তুলনায় ওয়েদার এখন তো ভালো। আমি জানি না গরমের সময় কেমন গরম হয়, বাট ওয়েদার এখন কিন্তু খুব ভালো। আমরা এখন এসছি হলো নভেম্বর মাসে ওয়েদার কিন্তু খুবই ভালো। এখন একটু ঠান্ডা পড়ছে রাতের বেলা, দিনের বেলায় টেম্পারেচার থাকে হলো 30, রাতের বেলায় ফিল লাইকস 20-22 সামথিং লাইক দ্যাট। আসলে আপনি যদি ইউরোপ বা US হয়ে এইসব দেশগুলিতে আসেন তাহলে আপনার কাছে সব কিছুই সস্তা মনে হবে। এই যে আপনারা যখন সাই শেষ করবেন, সাই শেষ করার পর এই যে বেরহুলি সাফা টাওয়ার আছে, সাফা টাওয়ার এসে চুলটা কেটে এখানে সুন্দর করে খাবার দাবার খেয়ে নিতে পারবেন। এটার 4 তলায় প্রচুর বারবার শপ আছে এবং রিজনেবল কস্টে। সাফা টাওয়ার কিন্তু ব্যাপক জমজমাট। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমাদের বেশ ভালো লেগেছে।
পরদিন সকালের ব্রেকফাস্ট সেরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবং ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম জোহরের নামাজ আদায় করার জন্য। জোহরের নামাজের তখনও অনেকটা সময় বাকি, তাই আমরা চিন্তা করলাম আশেপাশটা কেননা একটু ঘুরে নেই। এটা আরেকটা হিলটন, এটা হলো জাবেল ওমর হিলটন সুইটস। এটাও বেশ বড় প্রপার্টি। এটা বারান্দাগুলি খুব সুন্দর, কাঠের বারান্দা। আর এখানে হলো যে অনেক কবুতর, সবাই কবুতরকে খাবার দিচ্ছে। ওই যে স্রোতের মতো মানুষজন আসছেন, অনেক হাজি এখানে। আপনারা জানেন যে মক্কায় আসলে মক্কা হলি সিটি, এখানে অন্য ধর্মের লোকজন প্রবেশ করতে পারে না। এই জিনিসটা আমি দেখেছি হলো আমরা যখন ট্রেনের টিকিট কাটছিলাম জেদ্দা থেকে মক্কা আসার জন্য, তখন আমাদেরকে এই কোয়েশ্চেনটা করছে যে আর ইউ মুসলিম, মক্কা হলি সিটি, এখানে মুসলিম ছাড়া অন্য কারো যাওয়া প্রহিবিটেড। তো এখানে যারা আছেন সবাই মুসলিম, অন্য কোনো ধর্মের লোকজন এখানে নাই। এই যে দেখেন এখানে প্রচুর হাজি, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসছেন। অনেক অনেক দেশ, যেসব দেশের আমরা নামও শুনি না আসলে, এমন দেশ থেকেও হাজিরা আসছেন এখানে। তা আমরা এখন দেখতে যাচ্ছি হলো এখানকার কবুতর চত্বর, যেখানে এসে আসলে বাসগুলি থামে, বা যেখানে এনে প্রথম বাইরে থেকে আসে লোকজন যেখানে প্রথম আসেন, সেখান থেকে হ্যারামে ঢোকার এটা আর একটা রাস্তা। আপনারা যারা সরাসরি মানে দেশ থেকে এসে এখানে চাচ্ছেন যে সবার আগে এসে উমরা করবেন, তারা চেষ্টা করবেন যে পিক আওয়ার যে এটা আছে, পিক আওয়ারগুলি অ্যাভয়েড করার জন্য। এখানে উমরার পিক আওয়ার হলো এই যেমন এখন বাজে হলো 12টা, এই সময়টাতে প্রচুর ভিড় হবে। এই জোহরের নামাজের আগে এবং পরে প্রচুর পরিমাণে মানুষ হয়। তাওয়াফ করা খুবই কষ্টকর হয়। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো যে হাজরে আসওয়াদের একদমই কাছে যাওয়া যায় না, দূর থেকে দেখা যায়। এবং এমনও হয় যে আপনারা তো সবাই জানেন যে উমরা করার সময় হাজরে আসওয়াদ যে প্রান্তে আছে সেই প্রান্ত থেকে তাওয়াফ শুরু করতে হয়, এবং তাওয়াফ শুরু করার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়ালা আল্লাহু আকবার। আর অথবা বলতে হয়, যদি এটা না হয় তাহলে বলতে পারবেন আল্লাহু আকবার। তো এমনও হয় যে ভিড়ের সময়গুলিতে আপনার হাজরে আসওয়াদ দেখাই যায় না, এত দূরের থেকে তাওয়াফ করতে হয়। মানে নিয়ম তো হলো ছুঁয়ে চুম্বন করা অথবা হাত দিয়ে ছোঁয়া। তো এখন আপনি যদি পিক আওয়ারে তাওয়াফ করতে আসেন, তাহলে আপনি এমনও হবে যে আপনি হাজরে আসওয়াদের দূর থেকে দেখতে আপনার জন্য কষ্ট হবে। এবং এখানে কোনো কিন্তু পুরুষ মহিলা নাই। এখানে যখন মানুষ তাওয়াফ করে তখন কিন্তু কোনো পুরুষ মহিলা নাই, সবাই একসাথে না তাওয়াফ করছেন। মানুষ ভেদাভেদ ভুলে যায়। বিভিন্ন দেশের হাজিরা এখানে আছেন, তবে বাংলাদেশ থেকে আসা হাজির সংখ্যা নিতান্তই কম নয়। বাংলাদেশ এবং আমার মনে হয় মোর দেন 20% বাংলাদেশি হবে। আপনারা তো জানেন যে বাংলাদেশের মানুষজন আসলে খুব ধর্মপ্রাণ মুসলিম লোকজন বাংলাদেশে বসবাস করেন। এবং আমাদের দেশের লোকজন যেহেতু হজ ফরজ, অনেকে হজ করতে না পারলে ওমরাটা অন্তত করেন, এই জন্য প্রচুর পরিমাণে লোকজন আসেন এখানে। তবে আপনারা যারা হজ করার জন্য সৌদি আরবে আসবেন, আপনারা চেষ্টা করবেন যে এই যে হারাম থেকে যাতে ওয়াকিং ডিস্টেন্সে হোটেল হয়, তাহলে যেটা সুবিধা, একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি যে নামাজ আছে 5 ওয়াক্ত নামাজ, আপনি সেটা হারামে এসে আদায় করতে পারবেন কোনো রকম ঝুঁকি ঝামেলা ছাড়াই। দ্বিতীয়ত যেটা সুবিধা সেটা হলো এখানে খাবার দাবারের প্রচুর অপশন। আপনি কোনো কারণে বাইরে খেতে ইচ্ছা হলো আপনার, আপনি এখানে বাইরে খেয়ে আপনি যেতে পারবেন। 3 নম্বর হলো ধরুন আপনি কিছু কেনাকাটা করতে চান, এখানে কেনাকাটা করতে পারবেন। তারপর হলো আপনি ইচ্ছা করলে বেশি সময় এখানে দিতে পারবেন। এরকম অনেকগুলি সুবিধা আছে যদি আপনি হারাম শরীফের আশেপাশে থাকেন, কারণ এখানে ট্যাক্সি ভাড়াও কিন্তু বেশি না, তারপর আবার কমও না। তো প্রতিদিন যদি অনেকবার আসতে হয় তাহলে কিন্তু খরচ অনেক বেশি পড়ে যাবে। এই জন্য একটু খরচ বেশি হলেও আপনারা চেষ্টা করবেন যে আশেপাশের কোনো হোটেল নেওয়ার জন্য। খুব সুন্দর নির্মাণ শৈলী, প্রতিটি জানালা এবং যে বারান্দা আছে, ঝুল বারান্দা, সব কিছুতেই কাঠের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এবং রঙের যে মানে কালারের যে ব্লেন্ড, হ্যাঁ, একটা বেজ কালারের সাথে কাঠের রঙটা খুব সুন্দর মানিয়েছে। আমরা এখন যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য। এই যে মহিলারা একটা আলাদা জায়গায় নামাজ পড়েন, পুরুষরা একটা আলাদা জায়গায় নামাজ পড়েন, কিন্তু কাছাকাছি। তবে হ্যাঁ, আপনারা যদি 2 জন আসেন এখানে অবশ্যই সিম কার্ড কিনে নেবেন। সিম কার্ড এখানে কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না, মোটামুটি বাংলাদেশি টাকায়
1,000-1,200 টাকা হলে মোটামুটি সিম কার্ড পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কোনো এক্সপেকটেশন রাখবেন না যে এখানে আপনি ভালো ইন্টারনেট পাবেন। আপনি দেখেন এখানে এত লোককে সার্ভ করার মতো মানে কোনো নেটওয়ার্ক আসলে সম্ভব না। এই পরিমাণ লোক, লক্ষ লক্ষ লোক এখানে আসে। তো এত মানুষকে যদি সার্ভ করতে হয় তাহলে আসলে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, যে পরিমাণ স্ট্রং হওয়া উচিত, এদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অতটা স্ট্রং নয়। যার কারণে এখানে আসলে ম্যাক্সিমাম সময় আপনি 4G তো অনেক দূরের কথা, 3Gও পাবেন না। এখানে ম্যাক্সিমাম সময় LTE দেখায়। তুমি নামাজ পড়ে গেটের সামনে এসো, এই যে এখানে এসো, ক্যারিফোরের ওই যে এখন ওইখান থেকে পানি স্প্রে করতেছে যাতে করে লোকজনের কিছুটা কষ্ট লাঘব হয়। আপনার সিম কার্ড না থাকলে আপনি এখানে হারিয়ে ফেলবেন একজন আরেকজনকে। এই জন্য সিম কার্ড কিনে নেওয়াটা উচিত। এই মাত্র জোহরের নামাজ শেষ হলো। যত দূর চোখ যায়, আর এটা কিন্তু মসজিদুল হারামের বাইরের জায়গাটা, এই একদম এইটুক পর্যন্ত জায়গা ভরে একদম এই যে মার্কেট পর্যন্ত লোক চলে আসছে। ঠিক চারদিকে একই অবস্থা। মাশাআল্লাহ, অনেক মানুষ। নামাজ শেষ। এই মসজিদের নাম কি? কাতারে মসজিদ। আমরা এখন যাচ্ছি একটা গাড়ি নিয়ে মক্কার আশেপাশের তাৎপর্যপূর্ণ স্থানগুলো দেখতে। প্রতিটা জায়গায় ইসলামের ইতিহাসের সাথে সম্পৃক্ত। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার নাম হলো জাবেলের রহমত। জাবেল মানে হলো পাহাড়, আর রহমত হলো তো রহমতি। তো রহমতের পাহাড়, এখানে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার প্রথম দেখা হয়েছিল। আপনারা জানেন যে ওনাদের দুজনকে দুই জায়গায় পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে ওনাদের দুজনে দেখা হয়েছিল এই পাহাড়ে। একটা জিনিস একটু বলে রাখি যে আগে সৌদি গভর্নমেন্ট তার নাগরিকদের জন্য ভাতা দিত, মানে অর্থাৎ সৌদি নাগরিক হলেই ওরা একটা গভর্নমেন্ট থেকে একটা বেনিফিট পেত প্রতি মাসে মাসে। কিন্তু গভর্নমেন্ট এই জিনিসটা এখন লিমিটেড করে ফেলছে অনেক, যার কারণে এখন আসলে সৌদি লোকজন এখন কাজ করেই খায়, এছাড়া উপায় নেই। যেমন আমরা এখন এয়ারপোর্ট থেকে নামার পর দেখলাম যে সৌদি মেয়েরা সিম বিক্রি করতেছে ডেকে ডেকে। সৌদি লোকজন ট্যাক্সি চালায় যারা পড়াশোনা না করে। তো ওরা এখন ওদের এই গভর্নমেন্ট পড়াশোনার প্রতি বেশ জোর দিচ্ছে, যাতে করে লোকজন পড়াশোনা করে এবং কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির দিকে ওরা বেশি এখন নজর দিচ্ছে। আপনারা যখন উমরা করতে আসবেন স্পেসিফিক্যালি, তখন কিন্তু আসলে হজের সব নিয়মকানুন কিন্তু উমরাতে ফলো করতে হয় না। হজ কিন্তু অনেক ভাস্ট একটা ব্যাপার। উমরা খুবই অল্প সময়ে পারফর্ম করা যায়। হজ আসলে একটা দীর্ঘ প্রস্তুতি নিয়ে করতে হয়। তো হজের সময় অনেকগুলি ব্যাপার থাকে, যেমন ধরেন আপনার আরাফাত ময়দানে অবস্থান করতে হয়, মিনায় অবস্থান করতে হয়, মুজদালিফায় যেতে হয়। তো এই জিনিসগুলি ইচ্ছা করলে দেখতে আসতে পারেন যদি উমরা করতে আসেন। আমরা যেটা করেছি, আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি হাফ ডের জন্য প্রায়। তো আমরা সবগুলি স্পট ঘুরে ঘুরে দেখব। যেমন এখন আমরা আছি মিনায় দাঁড়িয়ে, ঠিক আছে। মিনায় তো আসলে যাওয়া যায় না ভেতরে, যাওয়া যায় কিন্তু যায়নি, ঠিক আছে। দূর থেকে দেখতেই ভালো লাগে, কারণ যে সব টেন্টগুলি দেখা যাচ্ছে এখানে, প্রতিটা টেন্টের সাথে দেখা যাচ্ছে এসি আছে, ঠিক আছে। তো তারপর আমরা আরাফাতের ময়দান দেখে আসলাম। অন্যান্য জায়গাগুলি আমরা দেখব ঘুরে ঘুরে। আমাদের এই গাড়ি রেন্ট করতে খরচ পড়েছে হলো 180 সৌদি রিয়াল। তো খুব বেশি না আসলে সারাদিনের জন্য, হাফ ডের জন্য। চাইলে আপনারা 3-4 ঘন্টা সময় থাকলে এই পুরো জিনিসগুলি, হজের সময় কোথায় কি থাকতে হয়, কি করতে হয়, এই জিনিসগুলি আপনারা ঘুরে ঘুরে নিজেরা সচক্ষে একবার দেখে নিতে পারেন উমরা করতে যখন আসবেন তখন। এক্ষেত্রে যখন বড় হজ করতে আসবেন তখন সুবিধাটা যেটা পাবেন সেটা হলো যে এগুলি আপনার মাথায় থাকবে, কোন জায়গাটা কেমন, কোথায় থাকতে হলে আপনার কী ধরনের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, এই মাইন্ডসেটটা নিয়ে আসতে পারবেন আপনারা দেশ থেকে। আমরা এখন চলে আসছি হেরা গুহার সামনে, যেখানে আমাদের কুরআন মাজিদ নাজিল হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হলো যে পাহাড়টার সামনে, এটার নাম হলো নূর পাহাড়। নূর পাহাড় প্রায় 1 কিলোমিটার বিস্তৃত। ওই যে মানুষজন হেঁটে হেঁটে ওখানে উঠেছেন অনেকেই, যাদের আসলে সময় থাকে একটু ক্লাইম্ব করে আপনারা উপরে উঠতে পারেন নূর পাহাড়ের উপর। এখানে আসলে জাবেলে নূরের মধ্যেই একটা গুহা আছে, যেই গুহায় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় কুরআন নাজিল হয়েছিল।
এখানেই জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে হাজির হয়েছিলেন। এখানেই আমাদের প্রথম কুরআন নাজিল হয়েছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো জান্নাতুল মাওয়া। ওই যে দূরে একটা তাঁবু দেখা যাচ্ছে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে ভালো, ঠিক আছে। ওই তাঁবুর ভিতরেই আসলে হাজী সাহেবরা যখন হজ করতে আসেন তখন এখানে পাথর মারেন, একটা হজের একটা রিচুয়ালের অংশ হিসাবে এখানে পাথর মারেন হাজী সাহেবরা। একটা একটা কথা প্রচলিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে কুরবানি দিতে যাচ্ছিলেন তখন শয়তান তাকে প্ররোচিত করতে যাচ্ছিলেন যাতে উনি এটা না করেন। তো এরকম যখন উনি ওনার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে 3বার শয়তান ওনাকে বাধা দিয়েছিল। উনি যখন ওনার সন্তানকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছিলেন তখন পথের মধ্যে শয়তান ওনাকে 3বার বাধা দিয়েছিল। প্রথম বাধাটা দিয়েছিল এখানে, এটা হলো এটাকে বলে হলো, এই জন্য ওরা বলে এটাকে বড় শয়তান। এরপর একটা আছে একটু মাঝারি, তারপর আরেকটা আছে ছোট। এরকম 3টা শয়তানের বাধা পেরিয়ে উনি ওনার সন্তানকে কোরবানি দিতে নিয়ে গেছেন। আর উনি বিরক্ত হয়ে তখন শয়তানকে পাথর ছুঁড়ে মারছিলেন। তো সেই কারণেই হজের একটা রিচুয়াল হিসাবে এখনও হাজী সাহেবরা যখন এখানে আসেন ওনারা এখানে শয়তানকে পাথর ছুঁড়ে মারেন। আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আর তাই তো সবগুলো স্থান দেখে আমরা চলে এসেছি হারাম শরীফে। এভাবেই আমাদের মক্কার দিনগুলো খুবই সুন্দর কেটেছিল। ওমরার সব প্রয়োজনীয় টিপসগুলো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। দেখা হবে অন্য কোথাও, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই আপনাদের দোয়ায় রাখবেন।